আমরা পড়ছি মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের সময় প্রোফেজ এবং প্রোমেটাফেজে গিয়ে আপনি দেখবেন কাইনেটোকোরের কথা বলা আছে এবং একই সাথে শেষে গিয়ে সাইটোকাইনোসিস নিয়ে বলা আছে টেলোফেজের সময় বা টেলোফেজের শেষে, এবং মাইটোসিস শেষে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বা ফ্রি নিউক্লিয়ার ডিভিশনের কথা বলা আছে। আমরা এখন এই তিনটা কি জিনিস একটু বোঝার চেষ্টা করব, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। সেলের মধ্যে যদি কোনো কিছু মুভ করতে চায়, তো সেলের মধ্যে এরকম মাইক্রোটিবিউল থাকে, ছোট ছোট অনুনালিকা থাকে। তো কোনো একটা জিনিস যদি মুভ করতে চায়, এইটা মুভ করতে চাচ্ছে, ওকে, এই জিনিসটা। তো এই যে এখানে একটা প্রোটিন এসে যুক্ত হয়, এই যে একটা প্রোটিন, তো যদি সে এদিকে যেতে চায় তাহলে এই যে প্রোটিনটাকে এটিপি দিতে হয়, এটিপি হয়ে যায় এডিপি, এনার্জি রিলিজ করে আর কি। তো এটা মাইক্রোটিবিউল, এটা একটা প্রোটিন, আর যেটাকে আপনি ট্রান্সফার করবেন সেটা হলো এটা। অনেকটা এরকম যে এটা রেল লাইন, এটা হচ্ছে রেল, আর এটা হচ্ছে রেলের উপরে থাকা জিনিসপত্র। ঠিক তেমনি সেল ডিভিশনের সময় যখন স্পিন্ডল তন্তুগুলো ফরমেশন হয়ে যায়, তখন আমাদের যে ক্রোমোজোম আছে, ইটস এ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার। তো এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, এই যে এখানে একটা প্রোটিন রয়েছে, এই প্রোটিনের মাধ্যমে কিন্তু যুক্ত হচ্ছে কার সাথে? স্পিন্ডল ফাইবারের সাথে। দিস ইজ ক্রোমোজোম, দিস ইজ প্রোটিন, অ্যান্ড দিস ইজ স্পিন্ডল ফাইবার। দেন আপনি এই যে ব্লু কালার, এটাকে যদি এটিপি দেন তাহলে সে চলতে শুরু করবে। কোন দিকে চলতে শুরু করবে? অ্যাকর্ডিং টু নিড। সেল বলে দিবে তাকে কোন দিকে যেতে হবে, বিষুবীয় অঞ্চলে যাবে না মেরু অঞ্চলে যাবে। তো এই ছবিটা দেখে মনে হচ্ছে প্রোফেজের ছবি, তাই না? প্রোফেজ বা প্রোমেটাফেজ। তাহলে এইটা বিষুবীয় অঞ্চলের দিকে আসা শুরু করবে, কারণ পরের ধাপের নামই হচ্ছে মেটাফেজ। তো এখানে এই যে ব্লু কালারটা, এটার নাম হচ্ছে কাইনেটোকোর মোটর প্রোটিন। দ্যাট মিনস এটা কেমিক্যালি হচ্ছে প্রোটিন। কাইনিন মানে হচ্ছে গতি, কাইনিন মানে হচ্ছে মুভমেন্ট। তার মানে এইটা মুভমেন্টে জড়িত। তাহলে এই প্রোটিনটা কিসে জড়িত? মুভমেন্টে জড়িত। তাহলে যে প্রোটিন মুভমেন্টে জড়িত সেই প্রোটিনকে আমরা বলি চলমান প্রোটিন বা মোটাইল প্রোটিন। মোটর থেকে মোটাইল, মোটাইল মানে হচ্ছে চলমান। তাহলে কোনো কিছুর সাথে মুভমেন্টে জড়িত একটি প্রোটিন মুভমেন্ট করছে, দ্যাট মিনস সেটা চলমান। এই জন্য এটাকে বলা হয় কাইনেটোকোর মোটর প্রোটিন। ওকে, তো এই সময় বেঁধে দিতে হয়। এই যে সেন্ট্রোমিয়ারটা এবং ব্লু কালারটার মধ্যে এরকম কিছু সুতা থাকে, দেয়ার ট্র্যাকশন ফাইবার, ট্র্যাকশন ফাইবার। বেঁধে না দিলে তো আপনি চালাইতে পারবেন না। এই যে এখানে দেখেন আমরা বেঁধে দিলাম এই থলিকাটাকে প্রোটিনটার সাথে, দেন তারা মুভ করবে। সো আশা করছি আপনারা কাইনেটোকোর মোটর প্রোটিন সম্পর্কে হালকা ধারণা পেয়েছেন। মোটর প্রোটিনটা চলতে হলে কি লাগে? এটিপি লাগে। এবার চলে আসি আমরা সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে কি? যখন টেলোফেজ শেষ হয়ে যায় বা টেলোফেজ যখন চলে, তখনই এই পাশে একটা নিউক্লিয়াস, এই পাশে একটা নিউক্লিয়াস অলরেডি ফরমেশন হওয়া শুরু হয়, রাইট? তো এখন এটা যদি উদ্ভিদ কোষ হয় কিংবা প্রাণী কোষ হয়, ভিন্ন ভিন্নভাবে তারা সাইটোপ্লাজমটাকে বিভাজন করবে। আমরা প্রথমে দেখব প্রাণী কোষের ক্ষেত্রে। খুবই সিম্পল। প্রাণী কোষের ক্ষেত্রে দুইটা মেমব্রেন ভেতরের দিকে যাওয়া শুরু করবে, কনস্ট্রিক্ট হওয়া শুরু করবে। তো এই যে ভেতরের দিকে টেনে আনতেছে, এই টেনে আনার জন্য এক ধরনের তন্তু জড়িত আছে, দেয়ার অ্যাক্টিন মায়োসিন। অ্যাক্টিন মায়োসিন। আপনারা যদি কখনো কোষ ও কোষের গঠন চ্যাপ্টারটা পড়েন, 1 নম্বর চ্যাপ্টার, সেখানে গিয়ে দেখবেন লেখা আছে দেয়ার মাইক্রো ফিলামেন্টস, মানে এরা সরু সরু ছোট ছোট সুতা, দেয়ার মাইক্রোফিলামেন্টস। তো অ্যাক্টিন মায়োসিন আমাদের কিন্তু পেশিতেও থাকে। পেশি কি করে? কন্ট্রাক্ট করে, তাই না? সংকোচন হয়। তো এরা কি করবে? সংকোচন করে ফেলবে। দেন এই অ্যাক্টিন মায়োসিনগুলো সংকোচন করতে করতে একটা সময় এইটা আর এইটা পরস্পরের সাথে যুক্ত হবে। যেই না যুক্ত হবে, টাচ করবে, তখন এটা আর এটা আলাদা হয়ে যাবে। সো আমরা প্রাণীতে দেখলাম
প্লাজমা মেমব্রেনটা কিভাবে ভেতরে আসতেছে অ্যাক্টিন মায়োসিনের সাহায্য নিয়ে। এখন সাইটোপ্লাজমটা দুই ভাগে ভাগ হয়ে গেল, এই সাইটোপ্লাজম এদিকে, এই সাইটোপ্লাজম এদিকে। তো সাইটোপ্লাজমের ভাগাভাগি বা মুভমেন্ট হওয়া, কাইনিন মানে হচ্ছে মুভমেন্ট, ওদিক মুভ করলো কিছু, এদিক মুভ করলো, সো দ্যাট ইজ কল্ড সাইটোকাইনেসিস। তাহলে হোয়াট ইজ সাইটোকাইনেসিস? এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় সাইটোপ্লাজমটা দুই দিকে মুভ করে। আচ্ছা, এবার আমরা দেখব প্লান্ট সেলে কি ঘটনা ঘটে। প্লান্ট সেল বা উদ্ভিদ কোষ, এগুলো হচ্ছে স্পিন্ডল ফাইবার। যখনই কাজ শেষ হয়ে যায়, কি কাজ শেষ হয়ে যায়? এই যে এখানে চলে আসলো, ক্রোমোজোমগুলো চলে আসলো, এদিকে নিউক্লিয়াস ফরমেশন। তো কাজ যখন শেষ হয়ে যায়, এই ভদ্রলোকদের কাজ কি? স্পিন্ডল তন্তুগুলোর কাজ কি? কোনো কাজ নাই। তখন তারা কি হবে? ধীরে 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 এখান থেকে এই যেখানে লাগা শুরু হবে। এইটা তখন কি হবে? এই যে এখানে, এইটা এইদিকে, এইটা এইদিকে, এইটাও এরকম পেরিফেরি বা বিষুবীয় অঞ্চল, এটাও এরকম যুক্ত হবে, এটাও এরকম যুক্ত হবে, এটা এসে এখানে যুক্ত হবে। এরপরের ধাপে কি হবে? এরপরের ধাপে দেখবেন যে এগুলো এরকম হয়ে বিন্যস্ত হয়ে গেল, রাইট? তো এগুলো তো শক্ত, তাই না? তো এই যে যে জিনিসটা তৈরি হলো, এটার নাম হচ্ছে কোষ প্লেট। কোষ প্লেট এটা আসলে কোষ প্রাচীর তৈরি করে প্রথমে। কোষ প্লেটের কাজ কি? কোষ প্রাচীর। তো এই যে এখান থেকে মাইক্রোটিবিউলগুলো আপনি নিয়ে আসলেন, বা স্পিন্ডল তন্তুগুলো আপনি মাঝখানে নিয়ে আসলেন ধীরে ধীরে, এদেরকে নিয়ে আসে কে জানেন? এটা একটা সুতা, একে নিয়ে আসে হচ্ছে গোলজি বডি। গোলজি বডি এই যে এরকম করে বদ্ধ করে এখান থেকে এদিকে নিয়ে আসে। এখানে যেটা ছিল ওটাকে এরকম বন্দি করে এদিকে নিয়ে এসে রেখে দেয়। তাহলে আমরা বুঝলাম যে কোষের ভেতরে স্পিন্ডল তন্তুগুলো আগে যেদিকে ছিল, এগুলাকে ট্রান্সপোর্ট করে গোলজি বডি, প্যাকেজিং করে গোলজি বডিটা নিয়ে আসে। তাহলে আমরা শিখলাম যে একটা অঙ্গাণু জড়িত এখানে কোষ প্লেট তৈরিতে, সেটা হচ্ছে গোলজি বডি। সে কি করে? এই যে ছোট ছোট টিউবিউলগুলোকে নিয়ে আসলো। প্রিয় স্টুডেন্ট, এই টিউবিউলগুলোর নাম, যেগুলো আমরা স্পিন্ডল তন্তু হিসাবে দেখেছি, এদের একটা নাম হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট। ফ্রাগমোপ্লাস্ট, এদের কি নাম? এদেরকে কিন্তু ফ্রাগমোপ্লাস্ট বলা হয়। ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে খণ্ড, এই স্পিন্ডল তন্তুর খণ্ড এটা। আর প্লাস্ট মানে হচ্ছে সাইটোপ্লাজমে ছিল এরা। তাহলে সাইটোপ্লাজমে থাকা স্পিন্ডল তন্তুর খণ্ডগুলোকে বলা হয় ফ্রাগমোপ্লাস্ট। এই স্পিন্ডল তন্তুগুলা গোলজি বডি দ্বারা আবৃত হয়, হয়ে মাঝখানে চলে আসে, সো কোষ প্লেট তৈরি হলো। তো আপনি শুধু এখানে স্পিন্ডল তন্তুগুলো ফেলে দিলেন বা বাঁশ ফেললেন, তাতে তো একটা প্রাচীর হয় না। তো এইটার উপরে কি হয়? এটা একটা গোলজি বডি, এটা একটা গোলজি বডি, এটার ভেতরে কিছু কেমিক্যালস থাকে। এই কেমিক্যালসগুলোর নাম হচ্ছে পেকটিন। এদের নাম কি? পেকটিন। তো এই গোলজি বডি ব্যাক করবে কি? এখানে আসবে, এসে গোলজি বডি পেকটিনগুলোকে এখানে ঢেলে দিবে, এরাও এখানে ঢেলে দিবে, ঢেলে দিল। পেকটিন বেসিক্যালি আঠার মতো কাজ করে। পেকটিন কিসের মতো কাজ করে? আঠার মতো, এটা একটা শর্করা। তো যাই হোক, এই পেকটিনগুলোকেও দেখেন, আঠাগুলোকেও নিয়ে আসলো গোলজি বডি। স্পিন্ডল ফাইবারগুলো ছিল, এদেরকেও নিয়ে আসলো গোলজি বডি। স্পিন্ডল ফাইবারগুলোকে আমরা বলছি ফ্রাগমোপ্লাস্ট, আর এই আঠাগুলোকে বলছি পেকটিন। তো এরা দুজন মিলে কোষ প্লেট তৈরি হয়ে গেল। দেন কি হয়? দেন এই যে প্লাজমা মেমব্রেনটা এই পাশে ফরমেশন হওয়া শুরু হয়ে যায়। প্লাজমা মেমব্রেনটা এখন এই পাশে ফরমেশন হয়, প্রাচীরের ওই পাশে, এই পাশে। তো মাঝখানে কোষ প্রাচীর, এই পাশে একটা সেল, এই পাশে একটা সেল, এবং এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এটা বেসিক্যালি কোষ প্রাচীর না, তো কোষ প্লেট। এর উপরে যদি আরো লেয়ার তৈরি হয়, আরো লেয়ার, প্রাইমারি লেয়ার, সেকেন্ডারি লেয়ার, প্রাইমারি লেয়ার, সেকেন্ডারি লেয়ার, দুই দিকে, তখন এটা কোষ প্রাচীর হয়ে যায়, পূর্ণাঙ্গ কোষ প্রাচীর। তো আমরা শিখলাম প্রথমে কোষ প্লেট তৈরি হলো বা মধ্যপর্দা তৈরি হলো, তারপর প্রাইমারি সেকেন্ডারি লেয়ার তৈরি হবে পরে, আর একবারে ভেতরের দিকে, দিস ইজ কল্ড প্লাজমা মেমব্রেন। তাহলে প্রথমে কোষ প্লেট তৈরি হলো কোথা থেকে? দুইটা জিনিস থেকে, ফ্রাগমোপ্লাস্ট মানে স্পিন্ডল তন্তু, আঠা তার মানে পেকটিন, এবং দুইটাই নিয়ে এসে গিয়ে সাইটোপ্লাজমেই থাকে, গোলজি বডি এনে ঢেলে দেয়। ওকে, সো আমরা এবার দেখব মুক্ত নিউক্লিয়ার বিভাজন, ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ইটস এ সেল নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা বিভাজিত হলো, দ্যাট মিনস ক্যারিওকাইনেসিস হলো, তাই না? ক্যারিওকাইনেসিস। এরপর কি হয়? সাইটোপ্লাজমটা এদিকে অর্ধেক হয়ে যায়, সাইটোপ্লাজমটা এদিকে হয়ে যায়, দ্যাট ইজ কল্ড সাইটোপ্লাজম।
কাইনেসিস। এবার আপনি একটু চিন্তা করেন তো, এটা কোষ, নিউক্লিয়াস, দেন ক্যারিয়নের বিভাজন হলো, নিউক্লিয়াসের বিভাজন হলো, সাইটোপ্লাজমটা বিভাজিত না হয়ে আবার নিউক্লিয়াসের বিভাজন হবে, এইটা দুইটা হবে, এটা দুইটা হলো, আবার সাইটোকাইনেসিস হলো না, মাঝখানে বিভাজন হলো না, দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এই যে হতেছে। সো সেলের মধ্যে একটা সময় দেখবেন যে অনেকগুলা কি হয়, নিউক্লিয়াস তৈরি হয়, খালি ক্যারিয়ন বিভাজিত হয়, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে না। সো এই ধরনের বিভাজনকে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন, ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। নিউক্লিয়াসের আরেক নাম ক্যারিয়ন। তার মানে শুধু নিউক্লিয়াসটাই বিভাজিত হচ্ছে, শুধু ক্যারিয়নটাই বিভাজিত হচ্ছে। সো ক্যারিওকাইনেসিস শুধুই চলছে, বা নিউক্লিয়াসটাই শুধু ডিভিশন হচ্ছে। সো দিস ইজ কল্ড মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এবং একটা সময় একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে। তো যদি কখনো আপনি কোনো প্রাণীতে কোনো একটা কোষ পান এরকম, তাহলে আমরা বলতে পারবো যে এটা ফ্রি নিউক্লিয়ার ডিভিশনের কারণে হয়েছে বা মুক্ত নিউক্লিয়ার বিভাজনের কারণে হয়েছে। প্রাণীতে হতে পারে, উদ্ভিদে আমরা পেতে পারি, এবং একই সাথে আমরা আরো একটা জায়গায় পেতে পারি, দ্যাট ইজ প্রোটিস্টা, স্লাইম মোল্ড। স্লাইম মোল্ড, যেটাকে এখন বলা হয় ম্যালেরিয়া জীবাণু বলা যেতে পারে, ম্যালেরিয়া জীবাণু। এটা একই সাথে সুকেন্দ্রিক বাট এককোষী জীবাণু আর কি। সো ম্যালেরিয়া জীবাণুতে একটা দশা আছে এরকম, দ্যাট ইজ কল্ড সাইজন্ট। আমি এখন এটা আপনাকে বিস্তারিত বলবো না, মাথা ঘুরে যাবে। তো ম্যালেরিয়া জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম। ম্যালেরিয়া জীবাণুর নাম কি? প্লাজমোডিয়াম। তার মানে হলো যে প্লাজমোডিয়ামে যদি এরকম আমরা কোনো জিনিস দেখতে পাই, দ্যাট ইজ কল্ড প্লাজমোডিয়াম। তাহলে এটা ফ্রি নিউক্লিয়ার ডিভিশনের কারণে হয়েছে, অনলি ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন হয়েছে। আচ্ছা, প্রাণীতে যদি আপনি কখনো দেখেন এই ধরনের, আপনি যদি কখনো এই ধরনের জিনিস দেখেন প্রাণীতে, দ্যাট ইজ কল্ড সিনসাইশিয়াম। কি নাম? সিনসাইশিয়াম। সিন মানে হলো টুগেদার, তার মানে একসাথে, সাইট মানে হচ্ছে কোষ, তার মানে একটা কোষের মধ্যে একসাথে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে। সো দ্যাট ইজ কল্ড সিনসাইশিয়াম। উদ্ভিদ কোষে যদি আপনি দেখেন, দ্যাট ইজ কল্ড সিনোসাইট। ইংলিশ বানানগুলো একটু দেখবেন, সিনোসাইট বানান কিন্তু কোইনোসাইট এইভাবে আছে। তার মানে এখানেও ধরা যাক, কো মানে হচ্ছে টুগেদার, সাইট মানে হচ্ছে কোষ। কোষের ভেতরে যখন টুগেদারলি বা একসাথে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, দ্যাট ইজ কল্ড সিনোসাইট। তো এই প্রশ্নটা কিন্তু আপনাকে জানতে হবে। স্লাইম মোল্ড বা ম্যালেরিয়া জীবাণুর ক্ষেত্রে বহু নিউক্লিয়াস পেলে আমরা বলবো প্লাজমোডিয়াম, উদ্ভিদ কোষে বলবো সিনোসাইট, এবং প্রাণী কোষে বলবো সিনসাইশিয়াম। ওকে, সো আশা করছি আপনাদের আমি 3টা টপিক বোঝাতে পেরেছি। আল্লাহ হাফেজ।